নমস্কার, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এনবিপির অনুষ্ঠান মানেই আপনারা জানেন, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে কথা হয় সুস্থতার, কথা হয় আরোগ্যের, কথা হয় সেবার। এই অনুষ্ঠান এমন একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে আমরা প্রত্যেক দিন যে সমস্ত রোগ ব্যাধির মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়, সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তার মৌখিক কিছু সমাধান খুঁজে বের করি। পরবর্তীতে এনবিপিতে গেলে আমরা এর আগে বহু প্রমাণ এরকম আমরা বিগত অনুষ্ঠানেও দেখিয়েছি যে তারা সুস্থ রয়েছেন, তারা স্বাভাবিক রয়েছেন, তারা সেই কথা তুলে ধরছেন সরাসরি। এনবিপি এমনই একটা সংস্থা যার মাধ্যমে আমরা সুস্থতা খুঁজে পাই। এই অনুষ্ঠানটিও আপনাদের ততটাই পছন্দের যতটা এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনাদের কাছের। এই অনুষ্ঠানটা ঠিক তেমনই টিভি পর্দার ওপার থেকে দেখুন, তার পাশাপাশি ইউটিউব, সেখানে গিয়ে সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। এই মুহূর্তে এনবিপির অনুষ্ঠান সেখানে লাইভ চলছে, পরবর্তীতে এই অনুষ্ঠানের ভিডিও ফরম্যাট থাকবে, সেটাও আপনারা দেখতে পারেন এবং অবশ্যই সেখান থেকে শেয়ার করুন। তবে একদম যেটা বলতেই হয় সেটা হচ্ছে সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে এনবিপির অনুষ্ঠান যখন পোস্ট হবে তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। এবার চলে আসি আজকের আমরা আমাদের অনুষ্ঠানে। এনবিপির আজকের পর্বে আমরা আলোচনা করব ক্রনিক লিভার ডিজিজ নিয়ে। ক্রনিক লিভার ডিজিজ মানে লিভার ডিজিজের ক্রনিক মাধ্যম কোনটা হতে পারে, কোন পর্যায়ে গেলে সেটাকে আমরা ক্রনিক বলতে পারি, কি কি পদক্ষেপ রয়েছে তার, কি চিকিৎসা রয়েছে তার আয়ুর্বেদে, সবটা আমরা জানবো। যিনি ডক্টর রয়েছেন তার থেকেই সবটা জানবো। তবে তার আগেই যেটা বলার সেটা হচ্ছে সরাসরি কথা বলুন বলে ফোন নাম্বার যাবে, ডক্টর রয়েছেন, তার সঙ্গে আপনারা অন্য যে কোনো সমস্যার জন্যও ফোন করতে পারেন, সমস্যার সমাধান আপনারা পাবেন। এছাড়াও এনবিপির হেল্পলাইন নম্বর রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অয়ন হালদার, CME। স্যার অনেক স্বাগত, নমস্কার। নমস্কার স্যার, আমি শুরুতেই যেটা বললাম যে ক্রনিক লিভার ডিজিজ, এই ক্রনিক লিভার ডিজিজ বোঝার আগে তো আমাদেরকে এটা বুঝতে হবে যে লিভার ডিজিজ কি আর কোন পর্যায়ে গেলে সেটাকে আমরা ক্রনিক বলছি এবং কোন কোন পর্যায়গুলো এই ক্রনিকের মধ্যে পড়বে। দেখুন, মেনলি ক্রনিক কথাটা তখনই আসে যখন কোনো রোগ দীর্ঘদিনের হয় এবং দীর্ঘদিন ধরে ওই রোগটা আমাদের শরীরকে ক্ষতি করে, তখন সেই জায়গাটাকে আমরা বলি ক্রনিক। ঠিক সেক্ষেত্রেই লিভারের ক্ষেত্রে আমরা স্টার্টিং যখন দেখি, আজকে যদি আমরা 100টা মানুষের আলট্রাসোনোগ্রাফি করাই, দেখা যাবে যে প্রায় হয়তো 70 থেকে 80 জন নর্মাল, হয়তো কোনো রকম সিমটম নেই, কিন্তু দেখা যাবে যে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে ফ্যাটি লিভার কিংবা আমাদের হেপাটোমেগালি, লিভারের সাইজটা বড় হয়েছে কিংবা ফ্যাট জমছে, কিন্তু তার কোনো রকম লক্ষণ হয়তো সেইভাবে দেখাচ্ছে না, বা যদিও দেখা যায়, যেটা এখন দেখবেন ম্যাক্সিমাম পেশেন্ট কমপ্লেন করে বা মানুষ কমপ্লেন করে যে ইনডাইজেশন এবং তার সাথে সাথে গ্যাস অম্বল হচ্ছে। তো এই গ্যাস অম্বলটা কিন্তু কোনো রকম রোগ নয়। রোগটা, গ্যাস অম্বলটা কী কারণে হচ্ছে সেটা যদি আমরা দেখি, তার পেছনে কিন্তু অনেকটা লিভারও দায়ী। কারণ আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেম, এই ডাইজেস্টিভ সিস্টেমটাকে কন্ট্রোল করে আমাদের লিভার থেকে বেরোনো এক ধরনের ফ্লুইড, যেটাকে আমরা বলি বাইল। তো সেই বাইলটা যখনই আমাদের কোনো কারণের জন্য কম ফর্মেশন হতে থাকবে, সেটা হবে এই কারণে যে লিভার যদি কোনো রকম এফেক্টেড হয়, তো সেখান থেকে কিন্তু আমাদের গ্যাস অম্বলটা আসছে। তাহলে রোগ হচ্ছে লিভারে, কিন্তু আমরা সচরাচর কী করি, যে গ্যাস অম্বল হচ্ছে, একটা গ্যাসের ওষুধ কিনে খেয়ে নিই, লং টাইম কিছুদিন ভালো থাকছে, আবার হচ্ছে, আবার খেয়ে নিই। তো আমরা কিন্তু জানার চেষ্টা করি না যে আমাদের কি কারণের জন্য এই গ্যাস অম্বলটা হচ্ছে বা এই ইনডাইজেশনটা হচ্ছে। যদি আমরা শুরুতেই এইটাকে সিরিয়াসভাবে জেনে নিতে পারি বা জানার চেষ্টা করি, তাহলে এই যে প্রাথমিক স্টেজ ফ্যাটি লিভার, এইখান থেকে জিনিসটা ক্রনিকের দিকে যাবে না। কারণ এইখান থেকেই যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না হয়, তার কতগুলো স্টেজ আছে, যেটা ফার্স্টে যেটা হেপাটোমেগালি, তারপর যেটা বললাম ফ্যাটি লিভার, তারপর সেখান থেকেও যদি ঠিকঠাক ট্রিটমেন্ট না হয়, সেখান থেকে ফাইব্রোসিস, সেখান থেকে আমাদের সিরোসিস অফ লিভার, এবং যেখানে লাস্ট স্টেজ আমরা যেটাকে বলি ক্যান্সার, লিভার ক্যান্সার। তো একটা ছোট্ট জিনিস থেকে শুরু হলো, যদি আমরা ঠিকঠাক মতো সেটাকে ট্রিটমেন্ট করিয়ে নিতাম বা যদি আমরা অবহেলা না করতাম, তাহলে এই ক্রনিকের দিকে কিন্তু যেত না। তো এই নর্মাল থেকে ক্রনিকের দিকে যাওয়ার পেছনে কিন্তু নিজেরাই দায়ী। একদম। কারণ এই জিনিসটা শুরুতেই আমরা বারবার দেখি, কমপ্লেন করে, পেশেন্ট আসে,
বারবার বলে আমাদের গ্যাস অম্বল হচ্ছে, অনেক দিন ধরে ভুগছি। যখনই রিপোর্ট করানো হয় জিজ্ঞাসা করি রিপোর্ট করেছেন, না করিনি, গ্যাসের ওষুধ খাচ্ছি। কিন্তু যখনই রিপোর্ট করা হয় দেখা যায় যে এই হেপাটোমেগালি। তো এইখান থেকে এই রোগের সূত্রপাত হয় এবং এর যে লাস্ট স্টেজের যেগুলো বললাম সেইখানে যখন পৌঁছে যায় এই স্টেজগুলো, তখন সেটাকে আমরা ক্রনিক লিভার ডিজিজ বলছি। আচ্ছা স্যার, তাহলে প্রাথমিকভাবে কোন কোন উপসর্গ বা লক্ষণগুলো থাকলে আমি আগের থেকে সতর্ক হতে পারবো যে এই লক্ষণগুলো আমার হচ্ছে, মানে আমার ট্রিটমেন্ট শুরু করা উচিত? প্রথমত যেটা বললাম, ইনডাইজেশন কিংবা গ্যাস অম্বল। আমাদের যদি প্রায় 1 মাস 2 মাস হয়ে গেল আমাদের গ্যাস অম্বলের সমস্যা থাকছে, সেটা ঠিক হচ্ছে না, সেখানেতে একটুখানি টেস্ট করিয়ে নেওয়ার দরকার আছে। এছাড়া দেখা যাচ্ছে যে খিদে হচ্ছে না, খিদে কমে যাচ্ছে, তার সাথে সাথে অল্প খেলেই আমাদের পেট ফুলে যাচ্ছে, তার সাথে সাথে ল্যাট্রিন ক্লিয়ার থাকছে না, এবং যেটা দেখা যায় যে আমাদের স্কিনেতে অনেক সময় কি হয়, একটা লাল স্পট বেরোতে থাকে, তার সাথে সাথে ইউরিনের কালারটা ডিসকালার্ড হয়ে যায়, ইয়েলো কালার হয়ে যায় আস্তে আস্তে। তো এই যে সিমটমগুলো, ওয়েট লস হতে থাকে ডে বাই ডে, তো এই যে সিমটমগুলো একদম প্রাথমিক সাইন, এই সাইনটাকে যদি আমরা ফলো করতে পারি, দেখা যায় যে এইটা যদি আমাদের দীর্ঘদিন ধরে আছে আমাদের শরীরে, সেই সময় যদি আমরা একটু সচেতন হয়ে যাই, তাহলে কিন্তু এই ফ্যাটি লিভারের দিকেও আসবে না, এবং ফ্যাটি লিভার থেকেও যে স্টেজগুলো বললাম, ফাইব্রোসিস, সিরোসিস এবং লাস্ট স্টেজ হচ্ছে ক্যান্সার, সেই স্টেজের দিকেও যাবে না। আচ্ছা, তাহলে স্যার যারা ধরুন এরকম গ্যাস অম্বল, বিভিন্ন অ্যাসিডিটি এসব নিয়ে আপনাদের কাছে আসছে, সেই সময় আপনারা শুরুটা কিভাবে হয়, মানে কিভাবে নির্ণয় করেন যে আচ্ছা এটা এই দিকে এগোচ্ছে, ক্রনিকের দিকে যেতে পারে? দেখুন, মেনলি হচ্ছে সিমটম বা সাইন অ্যান্ড সিমটম যেগুলো বলা হলো, যে তারা এসে এই কমপ্লেনগুলো করছে যে হ্যাঁ আমার এই গ্যাস অম্বলের দীর্ঘদিনের সমস্যা আছে, তার সাথে সাথে যে সিমটমগুলো বললাম, ইউরিন ডিসকালারেশন হচ্ছে কিনা, তার সাথে সাথে খিদে কমছে কিনা, এই জিনিসগুলো দেখার পর আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে ডায়াগনোসিসের দিকে আমরা এগোই। সেটা শুধু লিভারের ডিজিজের জন্য নয়, যে কোনো রকম রোগের জন্য ডায়াগনোসিসটা খুব দরকার। যদি ডায়াগনোসিস ঠিকঠাক না করা যায় তাহলে ট্রিটমেন্টও ঠিকঠাক হবে না। কারণ আমরা যদি এর লাইন অফ ট্রিটমেন্ট, যে সিমটমগুলো বললো, সেই লাইন অফ ট্রিটমেন্ট যদি শুধু এই সিমটমের দিকে যাই, তাহলে আমরা লিভার পর্যন্ত কখনো পৌঁছতে পারবো না। আচ্ছা, সিমটমগুলো দেখে আমাদের ডায়াগনোসিসে আসতে হবে, আর ডায়াগনোসিস করতে গেলে আমাদের রিপোর্ট করতে হবে। সেই কারণের জন্য আমরা কমপ্লেন শুনে আমরা রিপোর্ট দিই, রিপোর্টেতে আমাদের চলে আসে যে হ্যাঁ এই এই জিনিস হয়েছে। এবার ওনার ট্রিটমেন্টটা শুরু হলো, সেটা হলো সঠিক ট্রিটমেন্ট, এবং সেই কারণের জন্য আমরা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্ট করি এবং রিপোর্ট বেস। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সেটাকে সারাবার চেষ্টা করি বা সারাই। এটার পেছনে কারণ হচ্ছে ডায়াগনোসিসটা আমাদের সঠিক থাকে। স্যার এই ডায়াগনোসিস যখন সঠিক হচ্ছে, তারপরে চিকিৎসা পদ্ধতি কোন দিকে এগোচ্ছে, মানে তার পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি কি হয়? দেখুন, সচরাচর লিভারের ক্ষেত্রে আমরা যেটা বলি, কিছু অ্যাডভাইস থাকে, সেটাকে ফলো করতে হয়। তার সাথে সাথে যেমন অ্যাডভাইস বলতে খাবারের দিকটা একটুখানি সচেতন হতে হবে। যেমন আমরা আজকালকার যুগে যেটা খাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এই জাতীয় জিনিস একটুখানি বেশি খাই, বা স্পাইসি খাবার আমরা অনেকটা পছন্দ করি। সেই জিনিসটাকে কন্ট্রোল করতে হবে। ব্যালেন্স ডায়েট একটা করতে হবে, যে যাতে আমাদের সারা দিনের মধ্যে ঠিকঠাকভাবে সমস্ত রকম মিনারেল, ক্যালসিয়াম কিংবা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সমস্ত কিছু যাতে একটা ব্যালেন্স ডায়েটের মধ্যে থাকে। খালি পেট বেশি দেওয়া একদমই চলবে না। এবং তার সাথে সাথে যেটা আমরা বলে দিই, যদি কেউ লং টাইম অ্যালকোহল ইনটেক করে সেটাকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে, বন্ধ করতে হবে। এই সমস্ত অ্যাডভাইস কিছু থাকে। তার সাথে সাথে আমরা এই যে ডায়াগনোসিসটা করলাম যে ওনার কি হলো, ফ্যাটি লিভার হয়েছে না, ফ্যাটি লিভার থেকে স্টেজটা আরও বাড়া আছে, বা হয়তো ফাইব্রোসিসের দিকে আছে, কিংবা একদমই হয়তো বা আর একটা স্টেজ যেখানে ফাইব্রোসিস, সিরোসিসের কাছাকাছি গিয়ে আমাদের পেটে জল জমতে আরম্ভ করে, যেটাকে আমরা অ্যাসাইটিস বলি, ওই স্টেজে আছে কিনা। এই স্টেজগুলো দেখার পর আমরা লাইন অফ ট্রিটমেন্টটা ঠিক করি। আর লাইন অফ ট্রিটমেন্টটা যখন দেখা যায় যে হ্যাঁ এটা নর্মালভাবেই হয়ে যাবে, তাহলে আমরা কিছু হার্বস আছে, কিছু মেডিসিনস আছে, সেইগুলো আমরা প্রেসক্রাইব করি। তার যদি দেখা যায় যে না, ডিটক্সিফিকেশনের দরকার আছে, কারণ লিভারের যেটা ফাংশান, মেন যেটা ফাংশান থাকে সেটা হচ্ছে আমাদের ব্লাডটাকে পিউরিফাই করা, ব্লাডের মধ্যে দূষিত যে জিনিসগুলো আছে সেইগুলোকে বাইরে বার করে দেওয়া।
এছাড়াও দেখা যায় যে বিভিন্ন রকম মিনারেল ক্যালসিয়াম আমাদের তৈরি করে, যেটা আমাদের শরীরে বিভিন্ন রকম কাজে লাগে। আমাদের স্কিন ওরিয়েন্টেড কিছু ভিটামিনস আছে যেগুলোকে লিভার তৈরি করে, সেখানে তো প্রবলেম আসে। তো যখন দেখা যায় যে এরকম ব্লাড ওরিয়েন্টেড জিনিস ঠিকঠাক মতো পিউরিফাই হচ্ছে না, তখন আমরা সেখানেতে ডিটক্সিফিকেশনের দিকে যাই, যেটা আমরা বলি পঞ্চকর্ম থেরাপি। এই পঞ্চকর্ম থেরাপিটা তখন মেডিসিনের সাথে সাথে ইনক্লুড করি। এর ফলে কি হয়, যে স্টেজ হোক, ফার্স্ট স্টেজ হোক, সেকেন্ড হোক, থার্ড হোক, আমরা সেখান থেকে পেশেন্টকে খুব দ্রুত আমরা সুস্থ করতে পারি। কারণ এই যে লাইন অফ ট্রিটমেন্টটা, এটা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী ডিপেন্ড করে। আচ্ছা, আমরা আরও এই বিষয় নিয়ে আরও অনেকটাই বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে একটা কথা আপনাদেরকে বলতেই হচ্ছে, সেটা হচ্ছে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে। আপনারা ক্রনিক লিভার ডিজিজ সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই ফোন করুন। এছাড়াও আপনাদের যে কোনো শারীরিক সমস্যার জন্য আপনারা ফোন করতে পারেন। ডক্টর রয়েছেন আমাদের সঙ্গে, তিনি বিস্তারিত সমস্যার সমাধান আপনাদেরকে বলতে পারবেন। এছাড়াও পরবর্তীতে আমি ডিটেলস বলে দেবো, কোথায় কখন চেম্বার, সেগুলোও আমরা জেনে নেব। তবে তার আগে অবশ্যই যেটা বলার, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারটি নিন, ফোন করুন, কথা হবে। কারণ এই সমস্যাগুলোর সমাধান হওয়া প্রয়োজন একদম গোড়া থেকে, কারণ আয়ুর্বেদ সবসময় গোড়ার সমাধানটা করে, যার ফলে তার পরবর্তীতে যেসব যেভাবে এগোচ্ছে রোগটা, সেটা হয়তো আমরা অনেকাংশেই রুখে দিতে পারি। তাই একদম শুরু থেকেই ট্রিটমেন্ট প্রয়োজন, আয়ুর্বেদের হাত ধরা প্রয়োজন। সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন, চটজলদি ফোন করুন। স্যার, আমি যদি আপনার কথাতেই আসি, যে আপনি পঞ্চকর্ম থেরাপির কথা বলছেন, এই থেরাপির মাধ্যমে ক্রনিক লিভার ডিজিজে ঠিক কোন কোন পর্যায়গুলো আপনারা ফলো করেন পেশেন্টের উপর? মেনলি হচ্ছে ডিটক্সিফিকেশান। মানে হচ্ছে ডিটক্সিফিকেশান একটা সুস্থ মানুষও করতে পারে, কারণ যাতে ভবিষ্যতে কোনো রকম ছোট বড় রোগ যাতে না আসে, সেই কারণের জন্য আমরা পঞ্চকর্ম অনেক সময় অ্যাডভাইস করি বা অনেকে এসে নেন। কিন্তু যদি রোগ থাকে এবং সেই স্টেজটা যদি ক্রনিকের দিকে যায়, ক্রনিকের দিকে যাওয়া মানে হচ্ছে লিভারের ফাংশনটা খারাপ হয়ে গেছে, তার যা যা নর্মাল যে ফাংশন থাকে সেইগুলো হচ্ছে না এবং ডে বাই ডে আরও লাস্ট পর্যায়ের দিকে যাচ্ছে। তাহলে এই সময় এই স্টেজগুলোতে সেটাকে তুরন্ত আটকাতে গেলে আমাদের দরকার লিভারটাকে রিজুমিনেটেড করা এবং যে টক্সিক সাবস্টেন্সগুলো আছে সেটাকে বার করে দেওয়া। এবং এইটা পঞ্চকর্ম যদি আমরা ঠিকঠাক মতো করে করাতে পারি, দেখুন পঞ্চকর্ম জিনিসটা অনেক ভাস্ট। হ্যাঁ, পঞ্চকর্ম এখন হয়তো বলবে যে সব জায়গাতেই আছে, কিন্তু অথেন্টিকভাবে যদি পঞ্চকর্ম করা যায় তাহলে অবশ্যই ক্রনিক লিভার ডিজিজ থেকে বেরোনো সম্ভব। বেশ, আমরা আরও বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার নামটা বলবেন ম্যাম? নামটা? হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম হচ্ছে সঞ্জনী সরকার, আমার বরের অসুখ। বেশ, বলুন এবার সমস্যা বলুন। মানে কথা পরিষ্কার হয় না, আর হচ্ছে পা আছে না, দুটা পা আর হাতটা পুটা হয়ে থাকে, আর সে পা গুলা না মানে নাই, সত্যি মানে ব্যালেন্স নাই। আচ্ছা, কথা ঠিকঠাক মতো ক্লিয়ার হচ্ছে না আর দুটো পায়ে সেরকম জোর পাচ্ছে না? না। আচ্ছা, ওনার কি কোনো রকম হার্টের সমস্যা আছে? মানে হার্টের সমস্যা বলে না, বলছে যে নার্ভের সমস্যা আছে। কোনো সুগার, প্রেশার, কোনো ওষুধ খায়? না। আচ্ছা, বয়স কত হলো? বয়স 58। 58। এই যে অসুবিধাটা হচ্ছে, এর জন্য কি কোনো রকম রিপোর্ট বা কিছু করিয়েছেন? হ্যাঁ, করিয়েছি তো। তো সেখানে কি বলছে, নার্ভ ক্ষয়ে যাচ্ছে বা নার্ভ শুকিয়ে যাচ্ছে? নার্ভের দোষ আছে সেটা বলছি। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। মেনলি যেটা নার্ভের প্রবলেম হয় একটা এজে গিয়ে, সেখানে কি হয়, আমাদের নার্ভগুলোতে ঠিকঠাক মতো করে ব্লাড সার্কুলেশনটা হয় না। অনেকের পায়েও হয়, পায়ের সাথে সাথে হাতেও হয়। তো যেহেতু উনি রিপোর্ট করেছেন কিন্তু উনি ঠিকঠাক মতো বলতে পারছেন না এক্স্যাক্ট কী প্রবলেম হয়েছে। অনেক সময় কি হয়, রেডিকিউলোপ্যাথি হলেও হয়, অনেক সময় নার্ভের অনেক রকম প্রবলেম থাকে, নিউরোপ্যাথি থাকতে পারে। তো সেটা একবার দেখে নিলে ভালো হয়। তো আপনার ক্ষেত্রে বলবো যে হ্যাঁ, এই যে নামগুলো বললাম রোগের, যদি এইগুলো হয়ে থাকে বা আদার কোনো রকম ডিজিজ নার্ভের যদি হয়ে থাকে, তার অবশ্যই সুন্দর ট্রিটমেন্ট আছে। কিন্তু তার আগে একটু কনফার্ম ডায়াগনোসিসটা দরকার, তার জন্য রিপোর্টগুলো একবার দেখতে হবে। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন,
আপনার কাছাকাছি যে জায়গা হবে সেখানেতে একবার রিপোর্টগুলো নিয়ে আসুন, আমরা দেখে নিই এক্স্যাক্ট আপনার কী প্রবলেম হয়েছে। তারপর আমরা বলে দেবো কী করলে আপনি এই প্রবলেম থেকে বেরিয়ে আসবেন এবং ভবিষ্যতে আপনি কিভাবে ভালো থাকবেন সেটাও আমরা গাইড করে দেবো। বেশ স্যার, ব্যাক টু ব্যাক আরও একটি ফোন রয়েছে, দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বাঁকুড়া থেকে বলছি, গোপাল ভিক্টোরিয়া। নমস্কার, বলুন সমস্যা। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমার খাবার ছেলে অম্বল করে পেটের মাঝে মাঝে জ্বালা করে বলে অম্বল করে পায়খানাটা ক্লিয়ার হয় না, ঠিক আছে? গ্যাস অম্বল হয়? হ্যাঁ, গ্যাস অম্বল হয়। আচ্ছা, পায়খানা ক্লিয়ার হয় না? না, পায়খানা ক্লিয়ার হয় না। পেটে কোনো ব্যথা যন্ত্রণা আছে? না, বুকের মধ্যে মাঝে জ্বালা করে, আর পেটের সাইডগুলো মাঝে জ্বালার মধ্যে বা ব্যথার মধ্যে আছে। এটা কতদিন আছে? এটা মোটামুটি আজ বছরখানেক তো হলোই। কত, 1 বছর? হ্যাঁ, প্রায়। আচ্ছা, আপনি কি প্রোগ্রামটা শুরু থেকে দেখছেন? হ্যাঁ, শুরু থেকেই দেখছি। তাহলে নিশ্চয়ই আমি এটার অ্যান্সার এর আগেও আমি বলে দিয়েছি যে এই যে আপনার প্রবলেমটা হচ্ছে, 1 বছর ধরে আপনি ভুগছেন, গ্যাস অম্বলের সমস্যা হচ্ছে, পেটে জ্বালা হচ্ছে, ল্যাট্রিন ক্লিয়ার হচ্ছে না, এই সমস্ত সিমটমগুলো, লক্ষণগুলো আমি কিন্তু বলে দিলাম একটু আগেই যে কিসের কী রোগ হতে পারে। আর আপনি 1 বছর ধরে ট্রিটমেন্ট করছেন, ভালো হচ্ছেন না, তার কারণ হচ্ছে আপনার মূল রোগের ট্রিটমেন্টটা হচ্ছে না। আপনি হয়তো শুধু গ্যাস অম্বলের ওষুধ খাচ্ছেন, কিছুদিন ভালো থাকছেন, ভাবছেন আপনি সুস্থ হয়ে গেছেন, কিন্তু এটাকে ফেলে রাখবেন না। লিভারের সমস্যা থেকে এই প্রবলেম আসতে পারে, পেটে জ্বালা করছে, স্টমাকে যদি কোনো রকমভাবে আলসার হয় সেখান থেকেও কিন্তু এই প্রবলেম হতে পারে। দুটোই কিন্তু বড় রোগ। একটা সময় যদি ঠিকঠাক মতো না করেন তখন দেখবেন যে ল্যাট্রিনের সাথে রক্ত বেরোবে কিংবা বমির সাথেও রক্ত বেরোতে পারে যদি এটা স্টেজটা বাড়তে থাকে। তাই এটাকে নিয়ে সিরিয়াস হন। 1 বছর যদি দেখছেন ভালো হচ্ছেন না, তাহলে অবশ্যই আপনি বাঁকুড়া থেকে বলছেন, আমি কালকেই বাঁকুড়াতে থাকবো। যদি সেরকম মনে হয় হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন, আপনাকে বলে দেবে কোথায় আসতে হবে। অবশ্যই আমি আছি, গাইড করে দেবো কী করলে আপনি জানতে পারবেন কি রোগ হয়েছে এবং কিভাবে সেটাকে অল্প দিনের মধ্যে সুস্থ করতে পারবেন। একদম তাই। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। স্যার, আপনার কথা শোনা যাচ্ছে, আপনার নামটা বলুন এবং কোথা থেকে বলছেন সেটা বলুন। আমি তো বলছি ভাবে বললেন, আমি বলছি যে পূর্ব মেদিনীপুরে কোথাও আপনি কি চেম্বার করেন? ঠিক ক্লিয়ার হলো না কথাটা। আমি বলছি পূর্ব মেদিনীপুরে কোথাও কি চেম্বার করেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে এইখানে বসে যদি এরকম চেম্বার কোথায় কোথায় আছে না আছে সেটা যদি বলতে থাকা যায় তাহলে আমাদের আরও তো স্টাফ আছে। তো আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করলে আপনাকে গাইড করে দেবে। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে সেটা বলুন, সেটার সম্বন্ধে আমি অবশ্যই হেল্প করব। কিন্তু কোথায় চেম্বার, কবে চেম্বার, তার জন্য হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন তলায়, ওই হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে গাইড করে দেবে। স্যার, হেল্পলাইন নাম্বার আপনাকে সমস্ত হেল্পটা করবে এবং তার পাশাপাশি আমিও অনুষ্ঠানের শেষের দিকে পুরোটাই বলে দেবো, তবে আপনার কি সমস্যা আছে আপনি সেটা বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বেশ, উনি আমি আশা করি উনি হেল্পলাইন নাম্বার থেকেই সবটা জেনে নেবেন এবং আর 2-4 মিনিট ওয়েট করুন, আমি পুরো ডিটেলসে বাকিটা বলবো। স্যার, আমরা যে বিস্তারিত আলোচনাটাই ছিলাম, পঞ্চকর্ম থেরাপি একটা পদ্ধতির কথা আপনি বললেন। এই সিএলটির ক্ষেত্রে আরও কি কি পদ্ধতিতে আয়ুর্বেদ চিকিৎসা করে? দেখুন, মেন জিনিস হচ্ছে আয়ুর্বেদে এমন হার্বস আছে, এরকম ধরনের ওষুধ আছে যেগুলো না কোনো রকম সাইড এফেক্ট এবং তার সাথে সাথে হচ্ছে যে নর্মাল যেটা শরীরের রিজুমিনেটিং পাওয়ার সেটাকে নিয়ে আসে, সেটা বিভিন্ন রকম অর্গানের ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমি বলবো যে আমাদের দেখবেন ঘরের আশেপাশেই এমন অনেক হার্বস আছে যেগুলো হয়তো আমরা জানি না। যদি আমরা জেনে সেইগুলোকে যদি ইউজ করতে থাকি বা যদি রেগুলার বেসে সেটাকে ইনটেক করি, তাহলে দেখা যাবে যে হয়তো এই নর্মাল যদি কারোর ফ্যাটি লিভার কিংবা যদি হেপাটোমেগালি হয় তারা কিন্তু সেরে যায়, সেখান থেকে কিন্তু বড় রোগের দিকে যায় না। যেরকম একটা হচ্ছে ভুঁই আমলকি বলে পাওয়া যায়, কুটকি বলে পাওয়া যায়। এই হার্বসগুলোকে যদি আমরা ঠিকঠাক মতো করে আমরা ইনটেক করতে পারি
তাহলে কিন্তু অর্ধেক রোগ ওখানেতেই সেরে যায়। হ্যাঁ, কিছু কিছু স্টেজ থাকে যেটা বেড়ে গেল স্টেজ, হয়তো সেটা সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ চলে এলো, সেখানেতে এইগুলোর সাথে সাথে কিছু মেডিকেশনের প্রয়োজন আছে, কিন্তু অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই। যদি আপনি সচেতন হন যে সিমটমগুলো প্রথমে দেখেই আমি ডাক্তারের পরামর্শ নিলাম, নিজে থেকে দোকানে গিয়ে কোনো ওষুধ না খেয়ে সেই রোগটাকে যদি বাড়াতে না দিই, তাহলে অবশ্যই ডেফিনেটলি প্রাথমিক স্টেজেতেই আপনি সুস্থ হবেন। এবং যদি কারোর ফার্স্ট সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ যায়, পঞ্চকর্ম তো অবশ্যই আছে মেডিসিনের সাথে সাথে এটাকে কিওর করার জন্য। স্যার একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বেশ, নমস্কার, বলুন কি সমস্যা? স্যার আপনার কিছু টেকনিক্যাল সমস্যা হচ্ছে, আপনি একটু যদি স্থান পরিবর্তন করেন তাহলে সুবিধা হবে। হ্যালো, হ্যাঁ, আপনার একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, কথা স্পষ্ট নয়। নেটওয়ার্কের সমস্যার কারণে হয়তো আমরা কলটা নিতে পারছি না। আমরা কথা এগোচ্ছি, আপনি আবারও একবার চেষ্টা করুন, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিয়ে ফোন করুন। স্যার, এই যে গোটা বিষয়টা সিএলডি, এক্ষেত্রে খাদ্যাভ্যাস এবং লাইফস্টাইল, জীবনযাত্রার ক্ষেত্রে কি কি পরিবর্তন আয়ুর্বেদ বলে করলে তাহলে এইগুলো হবে না, মানে আমরা এখান থেকে কিছুটা অন্তত নিস্তার পাবো? দেখুন, আয়ুর্বেদ প্রত্যেকটা রোগের জন্যই আলাদা আলাদা করে বলে দিয়েছে যে দুটো টার্ম আছে, যেটা হচ্ছে দিনচর্যা এবং ঋতুচর্যা। যে আমরা সারা দিনেতে কি কি করব, কি কি করব না, কোন ঋতুতে কি কি করব, কি কি খাবার ইনটেক করব, কি কি খাবো না, সেটা কিন্তু আয়ুর্বেদে একদম পরিষ্কারভাবে বলে দিয়েছে। তো সেই রকমই এই বিভিন্ন রোগের ক্ষেত্রেও যেমন, সেরকম লিভার ডিজিজের ক্ষেত্রেও বা ক্রনিক লিভার ডিজিজের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে। যেমন সারাদিনে যেটা বললাম যে আমাদের একটা ব্যালেন্স ডায়েট খুবই ইম্পর্টেন্ট, আমাদের স্পাইসি জিনিসটাকে যতটা সম্ভব অ্যাভয়েড করা যায়, তার সাথে সাথে খালি পেট যাতে না দেওয়া হয়, এবং তার সাথে সাথে যেটা হচ্ছে যে ঠিকঠাক পরিমাণ, যেমন হচ্ছে ফ্যাট, কার্বোহাইড্রেট, প্রোটিন ঠিকঠাক পরিমাণে নেওয়া। তাছাড়া কিছু কিছু মেডিকেশান আছে, তার সাইড এফেক্ট সম্বন্ধে জানা, যে যেগুলো ইনটেক করলে অনেক সময় দেখা যায় যে আমরা দেখি যে অনেকে পেনকিলার খুব বেশি ইউজ করেন, তো সেক্ষেত্রে যাতে এরও একটা সাইড এফেক্ট আমাদের লিভারের ওপরে পড়ে, কিংবা যাদের সুগার আছে ওনাদের একটুখানি সচেতন হতে হয়, কারণ সুগার থাকলেও সেখান থেকে লিভারের নানা রকম প্রবলেম আসে। যাদের প্রেশার আছে দীর্ঘদিন ধরে, সেখান থেকেও একটা লিভারের প্রবলেম আসে। তো এই জিনিসগুলো একটুখানি দেখতে হবে, সিজনাল ফ্রুট একটুখানি খেতে হবে, তার সাথে সাথে গ্রিন ভেজিটেবল রেগুলার বেসে রাখতে হবে, এবং তার সাথে সাথে একটু শরীরচর্চা। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, আমাদের শুধু এই সিএলডি কেন, আমাদের বিভিন্ন রকম রোগ থেকেও আমরা কিন্তু আগাম একটা প্রতিকার আমরা পাবো, এবং যদি এটা হয়েও থাকে তাহলে এই জিনিসটাকে আমরা আটকাতে পারবো। বেশ, চটজলদি একজন দর্শক বন্ধু রয়েছেন, কলটা নিয়ে নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি চন্দ্রকোনাপুরের লক্ষ্মণপুর গ্রাম থেকে বলছি। বেশ, নমস্কার, সমস্যা বলুন। সমস্যা হচ্ছে আমার স্কিনের গ্যাস মোটামুটি ভালো হচ্ছে, গ্যাস সারাদিন গলা গজগজ করবে, পেট ফাঁপ হয়ে থাকবে, আর খাবার হজম হবে না। আচ্ছা, কতদিন আছে অসুবিধাটা? কতদিন? এটা হয়ে গেল প্রায় মাস চারে। মাস চারেক। তো এর জন্য কি ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, আমরা দেখাচ্ছি, মেডিসিনের ডাক্তার দেখাচ্ছি, তো ওষুধে কোনো কাজ সারছে না। কোনো রকম রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ, করেছি। সেখানে কোনো রকম ইন্ডোস্কোপি করেছি। কোনো রকম লিভারের সমস্যা এসেছে বা কোনো রকম আলসার? ইন্ডোস্কোপিতে বলেছে একটু ঘা হয়েছে বলছি। তার মানে আলসার হয়েছে, তার মানে আপনাকে যেটা করতে হবে আলসারের ট্রিটমেন্টটা করতে হবে। সারছে না মানে কোথাও না কোথাও আপনার লাইন অফ ট্রিটমেন্টটা ভুল হচ্ছে, সেই কারণের জন্যই আপনার সারছে না। আপনার যদি ঠিকঠাক মতো আলসারের ট্রিটমেন্টটা করা যায় তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি এখান থেকে সুস্থ হতে পারবেন। তো আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, আপনাকে অবশ্যই গাইড করে দেবে কোথায় আসতে হবে, এবং অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, এটা নিয়ে অত ঘাবড়াবার কিছু নেই। বেশ,
এবার আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি, যেখানে এটা বলতেই হচ্ছে যে কোথায় চেম্বার হচ্ছে, কোন ডক্টরস বসছেন, যেটা আপনাদের কোয়ারিজও রয়েছে চটজলদি সেটা শুনে নিন। হেড এবং রেজিস্টার্ড অফিস মধ্যমগ্রাম আপনারা জানেন, এরপরে হচ্ছে হাওড়া, শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর, তারপরে কলকাতা, হাতিবাগান এবং ল্যান্সডন। এটা হচ্ছে কলকাতা এবং হাওড়ার চেম্বার। এবং অন্য কোন জায়গাগুলোতে কোথায় কোন ডক্টর বসবেন তারিখ সহ সবটা বলে দিচ্ছি। 1 আগস্ট মানে আগস্ট মাসের 1 তারিখ বাঁকুড়া, ডক্টর এ হালদার। 1 তারিখ শিলিগুড়ি, ডক্টর বি শর্মা। 1 তারিখ বর্ধমান, ডক্টর এস ঘোষাল। 1 তারিখ শিলচর, ডক্টর ভি কে সিং। 1 তারিখের পর 2 তারিখ অর্থাৎ 2রা আগস্ট। 2রা আগস্ট কোচবিহার, ডক্টর বি শর্মা। 2 তারিখ গুয়াহাটি, ডক্টর ভি কে সিং। 2 তারিখ আরামবাগ, ডক্টর এ হালদার। 2 তারিখ বোলপুর, ডক্টর এস ঘোষাল। এরপর হচ্ছে 3 তারিখ অর্থাৎ 3রা আগস্ট। 3 তারিখে হলদিয়া, ডক্টর এ হালদার। 6 তারিখ 6ই আগস্ট বনগা, ডক্টর এস ঘোষাল। 8ই আগস্ট দুর্গাপুর, ডক্টর বি শর্মা। 8ই আগস্ট মালদা, ডক্টর এস ঘোষাল। 8 তারিখ বহরমপুর, ডক্টর এ হালদার। এরপর হচ্ছে 9 তারিখ অর্থাৎ 9ই আগস্ট। 9ই আগস্ট আসানসোল, ডক্টর বি শর্মা। 9 তারিখ গঙ্গারামপুর, ডক্টর এস ঘোষাল। 9 তারিখ জামশেদপুর, ডক্টর এস ভাদুরী। 9 তারিখ কৃষ্ণনগর, ডক্টর এ হালদার। এরপর হচ্ছে 11 তারিখ। 11 তারিখ হেরিয়া, ডক্টর এ হালদার। 12 তারিখ রামনগর, ডক্টর এ হালদার। 13 তারিখ মেচেদা, ডক্টর বি শর্মা। 15 তারিখ মেদিনীপুর, ডক্টর বি শর্মা। 16 তারিখ আগরতলা, ডক্টর বি শর্মা। 16 তারিখ পুরুলিয়া, ডক্টর এ হালদার। 17 তারিখ ঝাড়গ্রাম, ডক্টর এ হালদার। এরপর হচ্ছে 21 তারিখ অর্থাৎ 21শে আগস্ট। 21শে আগস্ট ক্যানিং, ডক্টর এ হালদার। 23শে আগস্ট রায়গঞ্জ, ডক্টর এস ঘোষাল। 23 তারিখের পর 24 তারিখ 24শে আগস্ট ডিব্রুগড়, ডক্টর ভি কে সিং। এবং শেষ হচ্ছে 27 তারিখ অর্থাৎ 27শে আগস্ট দিল্লি, ডক্টর বি শর্মা। আমরা হেড এবং রেজিস্টার্ড অফিস জানিয়ে দিয়েছি, কলকাতা এবং হাওড়ার চেম্বারও আমরা জানিয়ে দিলাম। এরপর যে ডেটগুলো বললাম সবটাই কোথায় কত তারিখ কোন ডক্টর বসবেন সেই সবটা। এবং এছাড়াও যেটা রয়েছে সেটা হচ্ছে হেড এবং রেজিস্টার্ড অফিস মধ্যমগ্রাম। অবশ্যই আপনারা জানেন হেল্পলাইন নম্বরও স্ক্রিনে রয়েছে, সেখান থেকেও আপনারা ফোন করে আপনাদের সুযোগ সুবিধে মতো যেখানে আপনারা যোগাযোগ করতে চান যোগাযোগ করে এনবিপিতে আসুন এবং নিজেদের সমস্যার সমাধানটা এনবিপির হাত ধরুন এবং সমস্যার সমাধানটা খুঁজে নিন। এই যে গোটা চেম্বার লিস্ট আমি জানিয়ে দিলাম সেই সবটাই আপনারা ইউটিউবের যে ভিডিওটা থাকবে সেখানেও একবার পেয়ে যাবেন, আর সেটাও আপনারা দেখে নিতে পারবেন। আমি একদম চটজলদি একদম একটু কম সময় রয়েছে স্যার, আমি শুধু একটা পরামর্শ চাইবো যাদের ক্রনিক লিভার ডিজিজ আছে তাদের জন্য, খুব সংক্ষেপে। দেখুন, যাদের ক্রনিক লিভার ডিজিজ আছে তা ওনাদের ক্ষেত্রে বলবো যে নিয়মগুলো বললাম, যেভাবে খাবার দাবারগুলোকে ইনটেকের জন্য বললাম সেই দিকে আপনাকে নজর দিতে হবে। যদি ক্রনিক লিভার ডিজিজ থাকে, যদি কারো তার সাথে সাথে অ্যালকোহল নেওয়ার যদি কোনো রকম প্রবণতা থাকে তাহলে সেটাকে একদমই বন্ধ করতে হবে। আর যেটা বলবো যে এটা অবশ্যই ট্রিটমেন্ট আছে, সঠিক ট্রিটমেন্ট আছে, কিন্তু এই জিনিসটাকে নিয়ে ফেলে রাখবেন না। কিংবা যদি মনে হয় যে হ্যাঁ কোথাও এই জিনিসটা সারছে না, সেটাকে জানবেন যে সেখানে লাইন অফ ট্রিটমেন্টটা আপনার ঠিক হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা আছি, অবশ্যই এর ট্রিটমেন্ট আছে, আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। একদম হেল্পলাইন নাম্বার সবটাই ছিল স্ক্রিনে, ভিডিও ফরম্যাটেও থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। নিজেদের এই যাবতীয় সমস্যা স্বাস্থ্য সংক্রান্ত সমাধান করতে এনবিপির হাত ধরুন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে, আপনাদের সকলকে এই মুহূর্তে ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হচ্ছে। অনেক ধন্যবাদ, নমস্কার স্যার। নমস্কার।